শান্তিপুর নামে এক গ্রাম ছিল, যেখানের লোকজন খুব শান্তপ্রিয় ছিল। সেই গ্রামের দুই বন্ধু দীনেশ ও রাজেশ বাহির থেকে ফিরছিল। ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। আরে রাজেশ ভাই, জলদি জলদি চলো, তুমি তো নতুন বইয়ের মতন আস্তে আস্তে চলছো। রাত হয়ে গেছে আর রাস্তাও শুনশান। আরে দীনেশ, আমি তো তোমার মতন মাল খাই না। তোমার মনে হয় ভাবির সাথে দেখা করার খুব তাড়া হয়েছে। আমি তো তোমার মতন অত চলতে পারবো না ভাই। এটা বলে দুজনে হাসতে হাসতে রওনা শুরু করে। তখনই তারা একটা আওয়াজ শুনতে পায়। দিনেশ, তুমি শুনেছো? কে যেন আমাদের আওয়াজ দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ রাকেশ ভাই, আমি শুনেছি। এত রাতে আমাদের আওয়াজ কে করবে? তখনই তারা আবার ওই আওয়াজ শুনতে পায়। এবার ওই আওয়াজটি তাদের নাম ধরে ডাকছিল। রাজেশ, ও রাজেশ, দীনেশ, ও দীনেশ। রাজেশ ভাই, আমার তো মনে হচ্ছে বোধের উপদ্রব। পালাও, জান বাঁচিয়ে পালাও, পালাও পালাও। এটা বলে তারা দুজন পালাতে শুরু করে। তখনই একটা ভূত তাদের সামনে এসে দাঁড়ায়। कहाँ भाग रहे हो तुम दोनों? कहाँ जाओगे मुझसे बच के? मैं तुम्हें छोड़ूंगा नहीं। এটা বলে ভূতটা তাদের উপরে হামলা করে দেয়, আর তারা দুজন ভয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখন ভূতটা চলে যায়। পরের দিন সকালে কিছু গ্রামবাসী তাদের দেখতে পায়। আরে কারা পড়ে আছে এখানে? গ্রামের লোকজন তাদের কাছে গিয়ে দেখে, আরে এত ভয়ঙ্কর অবস্থা কে করেছে এদের? এদের চেহারা তো একদম নষ্ট হয়ে গেছে, না জানি কে করেছে। ততক্ষণে রাজেশ ও দীনেশের জ্ঞান ফিরে আসে। আরে রাজেশ ভাই, আমাদের মুখের অবস্থা এমন কেন হয়েছে? এখন তো আমরা গ্রামে মুখ দেখাতে পারবো না, আর আমাদের বিবিরাও আমাদের চিনবে না। আরে এত বকর বকর কেন করছো তোমরা? খালি কানতেই থাকবে না বলবে কি হয়েছে? আর তোমরা তো কোনো শাহরুখ খান না যে তোমাদের আর কেউ চিনবে না। কি হয়েছে বলো তো? তখন রাজেশ ও দীনেশ রাতের ঘটনা খুলে বলে তাদের, আর গ্রামবাসীরা তা শুনে হাসতে শুরু করে। গ্রামবাসীরা তাদের কথা শুনে, ফালতু কথা বলো না, না জানি কোন জায়গা থেকে মার খেয়ে এসেছো, তাই তোমাদের অবস্থা এমন হয়েছে। এটা বলে গ্রামবাসীরা তাদের ওখান থেকে ভাগিয়ে দেয়। ওই দিন বিরজু ছাদে একা একা ঘুমাচ্ছিল। হঠাৎই ভূতটি চলে আসে, তার খাটের পাশে দাঁড়িয়ে তাকে একটি জোরে লাথি দেয়। কে কে মারল আমাকে? হঠাৎই সে ঘুরে দেখে ভূতটি সেখানে দাঁড়িয়ে আছে। সে ভয়ে আত্মহারা হয়ে যায় আর কাঁদতে শুরু করে। মাফ করে দাও আমাকে, মাফ করে দাও। বিরজু ভূতটির পা ধরে মাফ চাইতে থাকে, আর ভূতটিও সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে বিরজু দীনেশ ও রাজেশকে নিয়ে এবং গ্রামের সকলকে নিয়ে গ্রাম পঞ্চায়েতের কাছে যায়, আর গ্রাম পঞ্চায়েতকে সব খুলে বলে। আরে বিরজু, তুমিও ওই রাজেশ ও দীনেশের মতন ডরপোক হয়ে গেলে নাকি? এরা তো এক ডরপোক আছে, তাই ভয় পায় সব সময়। এটা কোনো ডাকাত মাকাত হবে হয়তো, মুখোশ পরে সবাইকে ভয় দিচ্ছে। আমি পুলিশকে জানিয়ে দেব, পুলিশ সব দেখে নেবে। এখন যাও তোমরা সবাই এখান থেকে। সেই রাতে এক মহিলা রাতে পানি নিতে যায় মাঠে। তখনই ভূতটি সেখানে চলে আসে। ए लड़की, थोड़ा सा पानी हमें भी पिला दो। ভাগো রে ভাগো,
এই ভূতটা তো আবার চলে এসেছে, এ তো আমাকে মেরে ফেলবে। পালাও পালাও পালাও। তখনই মহিলাটি পালানোর আগেই ভূতটি তাকে ধরে ফেলে এবং সেখানেই তাকে মেরে ফেলে। পরের দিন গ্রামবাসীরা মেয়েটির লাশটি দেখতে পায়। আরে দেখেছো, এই ভূতটা তো এখন মানুষের জানও নিতে শুরু করেছে। এখন তো মনে হয় না এই গ্রামে আর থাকা যাবে। আরে দিনেশ, কি বলছো? এটা এটা তো আমাদের ঘর বাড়ি, এটা থুয়ে আমরা কোথায় যাব? আরে ওই ভূতটাই যাবে যে এখানে এসেছে, যার কারণে আমাদের এত এই সমস্যা। সকল গ্রামবাসী সেখান থেকে চলে যায়, আর রাজেশ আর দিনেশ একসাথে যেতে যেতে বলে, আরে রাজেশ ভাই, এই গ্রাম পঞ্চায়েত আমাদের কথা বিশ্বাস কেন করছে না? সে আমাদের কথা মানতেই নারাজ। তাদের দুজনের গ্রাম পঞ্চায়েতের উপর একটু সন্দেহ হয়, তাই তারা ঠিক করে তাকে এখন থেকে ফলো করবে। তাই রাতের বেলায় তাকে ফলো করার জন্য বসে থাকে। তারা দুজন দেখে পঞ্চায়েত ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে নদীর ধারে যায় এবং তার কাছ থেকে একটি লাঠি বের করে সেই ভূতটিকে বের করে। হ্রিম ক্রিম ক্রিম ক্রিম। তখনই ভূতটি প্রকট হয়ে যায়। बोलिए मेरे आका। যাও, গ্রামের সকলকে তোমার ভৌতিক সাহায্যে দূর করে দাও। সবাই যেন তোমার ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। আর আমি এই গ্রামের সমস্ত জমি জমা বিক্রি করে বড়লোক হয়ে যাব। তারপরে ভূতটি ওখান থেকে চলে যায়, আর সরপঞ্চও তার ঘরে ফিরে যায়। আরে ভাই, তাহলে এই মামলা, সরপঞ্চ এই ভূতের মাধ্যমেই সকলকে ভয় দিচ্ছে আর তাদের গ্রাম থেকে তাড়ানোর চিন্তা ভাবনা করছে, যাতে সে এই জমি জমা লুটে নিতে পারে। আমি এই সরপঞ্চকে ছাড়ব না। আরে রাজেশ ভাই, তুমি এত রাগ করো না। এই সরপঞ্চকে তো আমরা যখন তখনই দেখে নিব। আমাদের আসল লড়াইতে এই ভূতের সাথে। আমার জানাশোনা এক পণ্ডিত আছে যে আমাদের এই কাজে সাহায্য করতে পারে। চলো আমরা দ্রুত তার কাছে যাই। আরে দিনেশ বেটা, এই ভূতের সকল শক্তি ওই লাঠির মধ্যে, যেটা ওই পঞ্চায়েতের কাছে আছে। তোমরা যদি ওটা কোনোভাবে নিতে পারো, তাহলেই ওই ভূতকে থামাতে পারবে। পরের দিন রাতে রাজেশ, দিনেশ আর সেই সাধু মিলে রাতে সেখানে অপেক্ষা করে। তখন পণ্ডিত চলে আসে, এসে সেই ভূতটিকে আবার প্রকট করে। রাজেশ পিছন থেকে গ্রাম পঞ্চায়েতের পিছনে এক লাথি মেরে তাকে ফেলে দেয়, আর হাতে থেকে লাঠিটা পড়ে যায়। তখনই দিনেশ দৌড়ে গিয়ে লাঠিটা তুলে নেয়, আর লাঠিটা সে ভেঙে দুই টুকরো করে ফেলে। আর ভূতটি তখনই আজাদ হয়ে যায়। সাধু তখনই লাঠিতে জ্বালিয়ে দেয়। লাঠি জ্বলে যাওয়ার কারণে ভূতটি প্রচণ্ড রেগে যায়, আর গ্রাম পঞ্চায়েতকে সেখানেই সে মেরে ফেলে। সাধু তার শক্তির মাধ্যমে ভূতটিকে আগুনে জ্বালিয়ে দেয়। আর গ্রামবাসীরা আবার সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। বন্ধুরা, এমন মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে